আমার নাম আকিব। আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ট্রাক চালিয়ে আমি ছোটবেলা থেকেই আমার সংসারের সমস্ত খরচ এবং বাকি জিনিসপাতি করে আসছি। বিষয়টা এমন না যে নিজে ইচ্ছায় আমি এই পেশায় যুক্ত হয়েছি, বরঞ্চ ছোটবেলা থেকেই অভাব এবং দারিদ্রতার মধ্যে বড় হওয়া, যার কারণে ছোটবেলা থেকেই কষ্ট করেই মানুষ হতে হয়েছে। আমার জীবনে এক অদ্ভুত ঘটনা আছে, যা শুনলে আপনারা সকলে হয়তো চমকে যাবেন। আমার বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। কোন জায়গায় সেটা উল্লেখ করলাম না। আমি একজন ট্রাক ড্রাইভার ঠিক আছে, কিন্তু একজন সাধারণ মানুষের জীবনে যে কোনো অসাধারণ ঘটনা থাকতে পারে তা হয়তো অনেকের কাছে বিশ্বাস হবে না, বা বিশ্বাসযোগ্য কোনো কথাও হয়তো না। আজ থেকে 4 বছর আগে আমি যখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে বাড়ি ফিরছিলাম, আমাদের যে রাস্তা ছিল বাড়ি ফেরার রাস্তা, সেখানে আমি এক অদ্ভুত জিনিস দেখতে পাই। সত্য কথা বলতে, ওইখান থেকে যে ওরকম একটা জিনিস আমি পাবো এবং সে যে অন্য কোনো জগৎ থেকে আসা এক অন্য কোনো সত্তা হবে, তা আমি কখনো ভাবতেই পারিনি। সে আমার সাথে পুরো 2 দিন আমার ট্রাকে কাটিয়েছে। হঠাৎ করে সে গায়েব হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি আসলে সে কোনো মানুষ ছিল না, এবং পরবর্তীতে নানানভাবে নানা উপায়ে সে আমাকে উপকার করেছে। আমি অবশ্য তার প্রেমে পড়ে গিয়েছিলাম। 2 দিন হোক, কিন্তু 2 দিন তার সঙ্গে আমি এমনভাবে কাটিয়েছি যা কিনা আমাকে পরবর্তী কয়েক মাস তাকে মনে রাখতে বাধ্য করেছে। এবং ফাইনালি সে যখন আমার কাছে এসেছিল এবং আমাকে তাদের দেশে নিয়ে যায়, সেই ঘটনাটা শুনলে আপনারা সকলে চমকে যাবেন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও হয়তো আসছে না, তার কারণে হয়তো আপনারা একটু বিরক্ত। আমি নিজে একটু অসুস্থ এবং নানান কাজে ব্যস্ত থাকার কারণে নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারিনি। আশা করি এখন থেকে রেগুলার আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। আজকে আমরা জানবো একজন সাধারণ ট্রাক ড্রাইভারের অসাধারণ হয়ে ওঠার গল্প, এবং সে কিভাবে একটা পরীর দেখা পায় এবং কিভাবে তার সঙ্গে তাদের দেশ ভ্রমণ করতে যায়। সেই ঘটনাটি আজকে আপনি আমাদের সঙ্গে শুনবেন। সেহেতু ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি। বরাবরের মতো কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গেই আছি, আপনাদের প্রিয় হোস্ট। যারা আমাদের ফেসবুক পেজটি লাইক করেনি, অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক করে আসবেন। ফেসবুকে গিয়ে আরজি ইমরান লিখলেই আমাদের পেজটি চলে আসবে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের এপিসোডে। ছোটবেলা থেকেই দারিদ্রতার মধ্যে দিয়ে বড় হয়েছি আমরা মোট 8 ভাই বোন, তার মধ্যে ষষ্ঠতম আমি। আমার বাবা মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে। ছোটবেলা একটা গ্যারেজে কাজ করতাম। সেই গ্যারেজ থেকে আমাকে আমার এক চাচা ট্রাকের হেলপারিতে ঢুকিয়ে দিলেন। সাধারণত কাজগুলো স্বাভাবিক মনে হলেও অনেক কষ্টের কাজ, হেলপারির কাজ। ট্রাকের ওস্তাদের সঙ্গে থাকা লাগতো, এই জেলা থেকে ওই জেলা, এখান থেকে ওইখান, অনেক কষ্ট করেই হয়তো টাকা ইনকাম করা লাগতো। আমার এই কাকা তখন আমাকে তেমন টাকা পয়সা দিতেন না। তখন আমার বয়স 12 কি 13 বছর। আমি ওই সময়টাতে ট্রাকের হেলপারি শুরু করি, এবং তারপর এই জেলা থেকে ওই জেলা, এইখান থেকে ওইখানে। শুরুতে হোটেলের খাবার খেতে আমার সমস্যা হতো। ট্রাক ড্রাইভার তো হোটেল খাবার ছাড়ার কোনো উপায় নেই। আমাকে খাবার দিত, আর কিছু টাকা আমার মায়ের হাতে দিত। ততদিনে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি আর আগের মতো কাজকাম কিছু করতে পারতেন না, যার কারণে সংসারের খরচ আমাকে বহন করতে হতো। বড় বোনেদের সকলের বিয়ে হয়ে গিয়েছিল, আর ভাই যারা ছিল তারা টুকটাক দিলেও দিতে পারত, আবার না দিলেও দিত। এটাই ছিল তাদের মূলত কাজ। তো আমি তো ছোটবেলা থেকে ওরকম ছিলাম না। আমার বাবা মায়ের বেশ বাধ্যগত ছিলাম। এরকম করে হেলপারি করতে করতে কবে যে ড্রাইভিং শিখে ফেললাম ওস্তাদের কাছ থেকে, আমার সেটা আর খেয়াল নেই, এবং আমি ড্রাইভারিতে পাক্কা হয়ে উঠলাম। আমি যাদের আন্ডারে কাজ করতাম, আমাদের যে মূল ওস্তাদ ছিল, আমার যে ওস্তাদ ছিল, তিনি যাদের গাড়ি চালাতেন, তিনি আমার দক্ষতা এবং বাকি সমস্ত কিছু দেখে আমার উপর বেশ খুশি হলেন এবং বললেন যে তাহলে আজকে থেকে তুই আমাদের অন্য একটা ট্রাক চালা। আমি বেশ বিশ্বস্ত ছিলাম, এবং 2017 সাল থেকে আমি নিয়মিত ওই মালিকের জন্য ট্রাক চালাতে শুরু করলাম। আমার নিজের ট্রাক কেনার সামর্থ্য কখনো হবে না, সেটা আমি খুব ভালো মতোই জানি। যার কারণে আমি ওই অবস্থায় ট্রাক নিয়মিত চালাতে শুরু করলাম, এবং সত্যি কথা বলতে আমার নিজের কাছেই খুব ভালো লাগতো যখন আমি এই জেলা থেকে ওই জেলা ঘুরে বেড়াতাম, বিশেষ করে বান্দরবনের এলাকাটা ওদিকে গেলে আর কি। তো ওরকম একটি ট্রিপ ছিল আমাদের, হচ্ছে গিয়ে সম্ভবত নীলফামারীর ওইখানতে লালমনিরহাটের একটা জায়গায় একটা ট্রিপ ছিল। তো ওইখানে ট্রিপটা নামিয়ে দিয়ে আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল। তো
তো আমার সাথে আমি সবসময় একটা ছোট ছেলেকে রাখি, ওই যে আমি যেরকম ছোট ছোট কাজ করতাম ছোটবেলায়। তো ওই সময়টাতে কিছুদিন আমি ছেলেটা পাচ্ছিলাম না, মানে কাকে রাখবো হেল্পারিতে, এই জিনিসগুলো আসলে পাচ্ছিলাম না। তো পরবর্তীতে চিন্তা করলাম একা একাই চালাই। তো নীলফামারী থেকে আমি মাল নিয়ে ঢাকায় ফিরলাম, এবং ঢাকা থেকে আমাদের চট্টগ্রামের দিকে একটা ট্রিপ ছিল, যেই ট্রিপটা নিয়ে আমাকে চট্টগ্রামে যেতে হবে। তো চট্টগ্রামের দিকে হলে আমার ভালো হয়, বাড়ি থেকে একটু ঘুরে আসা যায়, মাকে একটু দেখে আসা যায়। তো এই কথা চিন্তা করে আমি হচ্ছে গিয়ে চট্টগ্রামের দিকে রওনা দিলাম। রাত্রির তখন 7-8টা বাজে। ঢাকা শহর থেকে বের হওয়ার একটু দেরি করতে হয়, 10টা-11টার দিকে গাড়ি ছাড়তে হয়। তো ওই সময়টা আমি গাড়ি ছাড়লাম, এবং ওদিনকে সারাদিনই মোটামুটি আমার ওইখানের মাল আনলোড আর যাওয়া সহ মাল আনলোডে টাইম খেয়ে নিল আর কি। তো ভাবলাম যে আজকে একটু বাড়ি থেকে ঘুরে আসবো। তো যাই হোক, আমি দুপুরের পরে মাল নামিয়ে দিয়ে বাড়িতে চলে গেলাম। যার পর আমি থাকলাম রাত পর্যন্ত। তো সাধারণত রাত্রেবেলা আমাদের আড়তে ট্রিপ হয় অনেক, এবং রাত্রেবেলা চট্টগ্রাম থেকে ঢাকা অনেক মালামাল যায়। তো সেই সব কথা চিন্তা করে আমি সবেমাত্র বাসা থেকে বেরিয়েছি গাড়িটা নিয়ে আমাদের হাইওয়েতে উঠছি। এবং আমাদের এই হাইওয়েটা সবসময় একটু শুনশান নীরবই থাকে, একটু কোনার সাইডে, আর আমাদের গ্রামটা একটু কোনার দিকে পড়েছে। তো যার কারণে আমি ওইখান থেকে ট্রাকটা নিয়ে শহরের দিকে আসতে শুরু করি। তো কিছু দূর সামনে আসার পর হঠাৎ করি, মানে ওইখান থেকেই মূলত আমার সাথে ঘটনাটা ঘটে। এবং আমি এর আগেও শুনেছি যে আমাদের চট্টগ্রামের এদিকে অনেক অদ্ভুত এবং ভৌতিক ঘটনা আছে, যে ঘটনাগুলো আসলে এর আগেও আমি অনেক শুনেছি, কিন্তু আমি আসলে বিশ্বাস করতাম না কখনোই। 2022 সালের ঘটনা, 22 সালের মে মাসের সম্ভবত 24 বা 25 তারিখ হবে। তো ওই সময়টাতে মূলত হচ্ছে কি, আমি ওই গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম, তো যাওয়ার পথে হঠাৎ করে রাস্তার ডান দিক থেকে একজন আমাকে হাতের ইশারা দিয়ে ডাক দেয়। তো সাধারণত রাত্রেবেলা আমাদের কেউ ইশারা দিয়ে ডাক দিলে আমরা থামি না, ডাকাত টাকাত হতে পারে। তো কিছুটা সামনে যাওয়ার পরে আমি দেখলাম যে একটা বিশাল আকৃতির শারীরিক গঠন, সাদা জামা পরা, এবং পিঠে সম্ভবত কবুতরের মতো ডানা আছে, এরকমটা মনে হলো আমার কাছে। বা ওরকম জাতীয় হিজাব পরতে পারে, যেহেতু ওই সময়টাতে ওইরকম হিজাব প্রচলিত ছিল করোনার পর আর কি। তো ওইটা দেখে আমি দূর থেকে মনে করেছিলাম হয়তো কোনো পাখিটা কিরকম কোনো কিছু হবে, তো এত বড় পাখি তো হতে পারে না। তো আমি যখন খুব কাছাকাছি চলে আসছি, তো তখন দেখি কি যে হিজাব পরা মেয়ে নাকি ছেলে বোঝা যাচ্ছে না, তবে খুব ধবধবে সাদা, হাতটা বাড়ায় দিল, হাতটাও খুব ফর্সা। তো আমি এত রাত্রে গাড়ি থামাবো না, কখনো থামাইও নি, আমার ওস্তাদের নিষেধ আছে থামানো। তো আমি তখন গাড়িটা নিয়ে সামনের দিকে রওনা দিলাম, একটু সামনে গেলাম। তো সামনে যাওয়ার পরে আমি যখন আরেকটু সামনে যাওয়ার পরে যখন ফাঁকা রাস্তা, কিন্তু সম্পূর্ণটা সামনে যাওয়ার পর যখন হঠাৎ করে আমার সামনের দিকে নজর গেল, সেম জিনিসটা আমি যেটা পিছনে দেখে এসেছি, আমি তখন আমার চোখ কষলাতে লাগলাম, এবং চোখ কষলে আমি সামনে কিচ্ছু দেখতে পেলাম না। চোখ কষলাতে তাকানোর পর 9 সেকেন্ডের মধ্যে সেই জিনিসটা গায়েব হয়ে গেছে। তো আমি 2বার দেখছি জিনিসটা। তো আমি আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আমি জানি যে রাস্তায় এরকম অনেক ঘটনা ঘটে, যা কিনা আসলে চোখ দিতে হয় না, বা কাকতালীয় ঘটনার ব্যাপার হইতে পারে। তো এই কথা চিন্তা করে আমি আর ওদিকে নজর টজর তেমন কিছু দিলাম না। তো আমি চালাচ্ছি, আমি হাইওয়েতে উঠতে পারলেই মোটামুটি বাঁচি আর কি। তো খানিকটা সামনে যেতেই হঠাৎ করে আমার গাড়ির সামনে আচমকা একটা মেয়ে এসে লাফ দিছে আর কি। লাফ দেওয়া বলতে রাস্তার সাইড থেকে হঠাৎ করে বের হলে যেরকম হয়, এরকম অবস্থায় হঠাৎ করে লাফ দেওয়ার মতো আমার গাড়ির সামনে এসে পড়ছে। আমি গাড়িটা কষে ব্রেক করছি। ব্রেক করার পর আমি দেখলাম যে আমার গাড়ির সামনে একটা মেয়ে খুবই সুন্দর সাদা এবং গোলাপি মিশ্রণ একটি জামা পরে দাঁড়ায় আছে। তার মুখে হচ্ছে নাকাব দেওয়া, এবং তাকে দেখে মনে হচ্ছে যে সে খুব সুন্দর এবং খুব বড় লোক ঘরের মেয়ে। চেহারাটা এরকম ভাবে দেখা যাচ্ছে না, সাদা হচ্ছে গিয়ে জালের মধ্যে যে নাকাব থাকে, সেই নাকাবটা দেওয়া। এবং ওইটা দেখে আমি তখন বিস্মিত হয়ে গেলাম, একটু চমকে গেলাম। চমকে যাওয়ার পরে আমি বললাম, যেই ট্রাকের সামনে কি মরার জন্য আসছেন নাকি? এত রাত্রে বলে আপনি এখানে কি করতেছেন? তখন রাত বাজে প্রায় 11টা, 11:30। আর ওই রাস্তাটা এমনিতে একটু নীরব থাকে। তো ওই মেয়েটা তখন আমার ট্রাকের যেখানে আমি বসি, ওই জানলার কাছে আসছে। আসার পর বলছে যে আমাকে একটু সাহায্য করেন, আমি খুব বিপদে পড়ছি, আমি সামনে পর্যন্ত যাব, আমার খুব বিপদ। তো এই কথা বলার পর আমি বললাম যে আপনার খুব বিপদ মানে আপনি কই যাবেন? তো সে বলল আমি সামনেই যাব। তো মেয়েটাকে দেখে একটু মায়া হলো, এবং মনে হলো সম্ভবত কোনো বিপদে পড়তে পারে, এলাকাটা খুব একটা ভালো না। তো এই কথা চিন্তা করে আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে উঠে আসেন। সে কিন্তু বললো না যে সে কোথায় যাবে, বললো সামনে পর্যন্ত যাবে। তো ট্রাকে ওঠার পর সে হচ্ছে গিয়ে চুপচাপ বসে আছে, এবং পুরো ট্রাকটা একটা আলাদা ঘ্রাণে ভরে গেছে। আমি যে ট্রাক চালাই যেখানে বসে আর কি, ওখানে তো শোয়ার জায়গা আছে, সমস্ত কিছু আছে। তো পুরো জায়গাটা একদম সম্পূর্ণরূপে সুন্দর ঘ্রাণে ভরে গেছে। এত সুন্দর ঘ্রাণ, আমার মাতাল মাতাল লাগতেছিল এই ঘ্রাণে। তো আমি তখন বললাম যে আপনি কোথায় যাবেন? তো সে কোনো কথা বলতেছিল না, চুপচাপ বসেছিল আমার পাশে। তো খোদার কসম ভাই, সে যখন নাকাবটা সরাইলো,
মুখ থেকে নাকাপটা সরানোর পর তার দিকে তাকায়া আমি জাস্ট হয়ে গেলাম, মানে হতভম্ব বলে একটা ব্যাপার আছে না, একদম পুরোপুরি হয়ে গেছি, এরকম একটা অবস্থা। তো আমি তার দিকে হয়ে তাকায় আছি। তো সে বললো সামনের দিকে তাকান, সামনে গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট হবে। তো একটা জিনিস আমার এখন পর্যন্ত মাথায় ঢোকে না যে আসলে এদের মধ্যে কি এমন অলৌকিক ক্ষমতা আছে যা দিয়ে এই কাজটা করলো। আমি তাদেরকে কিন্তু তাকায় আছি, আমার গাড়ি জাস্ট স্রেফ ওই পাশ থেকে একটা গাড়ি আসতেছে, ওই গাড়ির মাঝখান দিয়ে বেড়ে গেল আর কি। গাড়িতে লাগছে কিন্তু আমি আমি ঘুরেছি, স্টিয়ারিং ঘুরাইছি, তো তারপরে ওই গাড়িতে লাগছে, কিন্তু ওই গাড়ির সাথে কোনো প্রকার কোনো আঘাত লাগে নাই, কোনো কিচ্ছু হয় নাই, জাস্ট আমরা বেরিয়ে গেছি। কীভাবে হলো আমি জানি না, আমার পরাণ পুরো ধুকধুক করতেছিল। তো খানিকটা সামনে যদি আমাকে বললো যে আপনি অনেক লাকি আমার জন্য, আপনি বেঁচে গেলেন, নাহলে আজকে আপনি মারা যেতে পারতেন। তো ওই কথা বলার পর আমি তার দিকে তাকায় আছি এবং সে বললো আপনি কীভাবে জানেন? তো মেয়েটা বললো আমি আরও অনেক কিছু জানি যা কিনা আপনার সঙ্গে ঘটতে চলেছে। আপনি একটু সামনে গেলেই আপনার মহাজন আপনাকে ফোন দিবে এবং একটু সামনে গেলেই আপনাকে কুমিল্লা থেকে বা ওরকম একটা জায়গা থেকে আমাকে হিন্টস দিল যে ওরকম একটা জায়গা থেকে আপনাকে একটা প্যাকেট নিতে বলবে। আপনি যদি প্যাকেটটা নেন তাহলে আপনি বিপদে পড়বেন, আর যদি না নেন তাহলে বিপদে পড়বেন না, আপনাকে অনেক টাকা অফার করবে। তো এই কথা বললো। তো বললাম আপনি এত কিছু কিভাবে জানেন? আপনার কথা আমি বিশ্বাস করি না ভাই, যেতে কথা আমি বিশ্বাস করি না। তো সে বলে আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছা, তবে এটা সত্য যে আমি খুব বিপদে পড়েছি, আমি খুব শীঘ্রই আপনার ট্রাক থেকে নেমে যাব, বিপদ কেটে গেলেই। তো এই কথা বলে আমি ট্রাক চালাতে শুরু করছি, কুমিল্লা পর্যন্ত আসছি। আমার বস তখন ফোন দিছে, তো রাত তখন প্রায় 1-1:30টার কাছাকাছি বাজে, 2টার কাছাকাছি। তো বস ফোন দিয়ে বললো কি যে তুমি কোন জায়গায় আছো, অমুক জায়গায় যাও, এখানে একটা প্যাকেট দিবে, প্যাকেটটা নাও এবং এটা তুমি অমুক জায়গায় ডেলিভারি দিবা, যদি ডেলিভারি দিতে পারো তাহলে তোমাকে 2 লাখ টাকা দিব। তো 2 লাখ টাকা তো আমার সারা মাসের ইনকামও না। তো উনি যখন এই কথাটা আমার বলার পরে আমার খানিকটা সন্দেহ হলো এবং সত্যি কথা ওই মেয়েটার কথা মিলে গেলাম। বললাম কিভাবে হলো এটা? মেয়েটা বললো যে কিভাবে হলো সেটা বড় কথা না, প্যাকেটটা যদি আপনি নেন তাহলে আপনি বিপদে পড়বেন, এতটুকু শুনে রাখুন। তো আমি বললাম আচ্ছা 2 লাখ টাকার আমার দরকার ছিল, বাড়িতে কিছু জমি বন্ধক দেওয়া ছিল, সমিতির লোকজন টাকা পাইতো, বেশ খ্যাচ করতেছিল, তো সব মিলে আমার টাকা পয়সার দরকার ছিল। তো ওই প্যাকেটের মধ্যে কী ছিল আমি জানি না, তবে পরবর্তীতে টের পাই যে কী ছিল ওর মধ্যে। আমি তখন ওই অবস্থায় প্যাকেটটা আনতে যাই, মেয়েটা তখন আমার সাথেই ছিল। আমি বললাম আপনি কোথায় নামবেন বললেন না তো, আপনি তো। মেয়েটা আমাকে বললো যে আমি কোথায় নামবো সেটা আমি আপনাকে বলবো, দয়া করে আপনি আমাকে হেল্প করেন। আমি সত্যি কথা খুব বিপদে পড়েছি এবং আমি যদি এখন আপনাকে ছেড়ে কোথাও যাই বা বের হই তাহলে আমাকে বিপদে পড়তে হবে অনেক বড়, এবং ওরা আমাকে নিয়ে যাবে, যেটা কিনা আমার জন্য ভালো হবে না। আমি একটা মেয়ে হয়ে বিপদে পড়ে আপনি কি সেটা চান? তো আমি বললাম না, সেটা আমি চাই না। তো আমি তাকে বসে থাকতে দিলাম, তারপর আমি প্যাকেটটা নিলাম, নেওয়ার পরে আমি আবার ঢাকার দিকে রওনা হলাম। তো গাড়ি চালাচ্ছিলাম। সাধারণত আমরা রাত্রেবেলা ঢাকার আশেপাশে রূপগঞ্জ বা এদিক ওদিকের কিছু জায়গা আছে যেখানে কিনা আমরা খাওয়া দাওয়া করি। তো আমার ট্রিপ যেহেতু ফাঁকা ছিল আর আমাকে ঢাকা যাওয়ার কথা ছিল, আমি জানি যে চট্টগ্রাম গেলে এখন ট্রিপ পাবো না, ঢাকা গেলে আমার ট্রিপ হবে, তো সেটা আমরা দিয়েছিলাম। এবং রাত্রেবেলা আমাদের এখানে একটা হাইওয়ে ঢাবা আছে যেখানে মূলত আমরা খাবার খাই। তো সেই ঢাবার ওইখানে আমরা যাই এবং যাওয়ার পরে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া শুরু করি আর কি। তো আমি যখন মেয়েটাকে নিয়ে বসেছিলাম অনেকেই আমার দিকে আর চোখে তাকাচ্ছিল এবং খুব অদ্ভুত চোখে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছিল যে আমি কোনো পাগল বা এরকম অদ্ভুত চোখে তাকানোর কি আছে। তো আমি বললাম যে সবাই এরকম অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে কিসের জন্য? তো মেয়েটা তখন বললো যে সম্ভবত ওরা আপনাকে দেখে কোনো সন্দেহ করতেছে। তো আমাকে যে ওয়েটার খাবার দিতে আসছে, তো আমি 2 প্লেট খাবার অর্ডার দিতে চাইছিলাম। মেয়েটা বললো আমি কিছু খাবো না, আমার খাবার ভিন্ন, আমি অন্য কিছু খাবো, যখন খাবো তখন আমি আপনাকে বলবো। তো ও কিছু খাইলো না, আমি আমার খাবার অর্ডার দিলাম। তো ওয়েটার এসে বলতেছে যে ভাই আপনি কার সাথে কথা বলতেছেন? তো বললাম যে কার সাথে কথা বলতেছি মানে, তোমার কি মাথা খারাপ হয়েছে, তুমি চোখে দেখো না? তাকে একটু বকাঝকা করলাম আমি। তো সত্যি কথা সে একটু অবাক হয়েছে, আমি বকবক করেই যাচ্ছি, সেই সময় থেকে মেয়েটা সম্পর্কে জিজ্ঞেস করতেছি। মেয়েটা আমাকে বললো যে আপনি কোনো কথা বললেন না, লোকজন আপনার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছে এবং আপনি বিপদে পড়বেন আবার, সেহেতু কোনো কথা বললেন না। তো আমি বললাম যে আপনি আগের যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সেই বিপদ তো হইলো না, তাহলে আপনার ভবিষ্যৎবাণীটি কোনো কাজে লাগবে না, চুপ থাকেন। তো যাক ওইখান থেকে বের হওয়ার পর সত্যি আমার দিকে মানুষ অদ্ভুত চোখে তাকাচ্ছিল এবং আমি এখান থেকে বাইরে হওয়ার পর আমি সবেমাত্র ট্রাকে উঠবো আর কি। তো ওই সময়টাতে আচমকা আমার গাড়ির সামনে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায় এবং বলে যে তোর গাড়ি তল্লাশি করতে হবে, তোর গাড়িতে কি আছে? তো এটা দেখে তখন আমি বলি যে আমার গাড়িতে তেমন কিছু নাই। তো
ওই অবস্থায় ওনারা পুরো গাড়ি তল্লাশি করে এবং তল্লাশি করার পরে তেমন কিছুই পায় না এবং বলে কি যে আমাদের কাছে সোর্স আছে এবং তোর কাছে ড্রাগস আছে এবং তুই ড্রাগস চোরাচালান করতেছিস এবং কই রাখছিস ভালো মতো বইলা দে, যদি না বলিস যদি আমরা পাই তাহলে তোর কিন্তু খবর আছে। তো এই কথা শোনার পর বললাম আমার কাছে এরকম কোনো কিছু নাই। আমার তখন সন্দেহ হয়েছে যে এত টাকা দিচ্ছে তাহলে নিশ্চয়ই এটার ভিতর এমন কিছু আছে যে জিনিসের মধ্যে আসলে ঝামেলা আছে বা সমস্যা আছে। তো যাক ওই অবস্থায় মেয়েটা আমার সাথে ছিল, কিন্তু খোদার কসম পুলিশগুলো মেয়েদের দিকে তাকাইলও না, বা মেয়েটা যে আমার সাথে দাঁড়ায় আছে আমার পাশে দাঁড়ায় আছে ওরা দিকে তাকাইলই না, যেন দেখতেই পারতেছে না এরকম একটা অবস্থা। তো ছেড়ে দিল আমাকে, আমি ট্রাকে উঠলাম। ওঠার পরে আমি হচ্ছে কি তখন মেয়েটাকে বললাম তাহলে ওই জিনিসটার ভিতরে খারাপ কিছু ছিল, তা আমি বিপদে পড়লাম না কিসের জন্য, আপনি তো বলছিলেন যে আমি বিপদে পড়বো। তো মেয়েটা তখন বললো যে আপনি আমার উপকার করেছেন, আপনার উপকারকে আমি করতে পারি না, আপনি আমার কথা শোনেন নাই, তবে সত্য কথা বলতে আপনি আপনার বিপদ এখনো কাটে নাই, আপনি আবার বিপদে পড়বেন, এ নিন আপনার প্যাকেট। তো আমি বললাম প্যাকেটটা তো ট্রাকের মধ্যে রেখে গিয়েছিলাম, তো আমি যেখানে রাখছিলাম ঠিক সেখানে আছে, কিন্তু পুলিশটা খুঁজে পেলো না কিসের জন্য আমি জানি না। মেয়েটা হুট খুলে দেখাইলো। তবে মেয়েটা বললো কি যে আপনার বিপদ যাতে কেটে যাক সেটার জন্য আমি দোয়া করি, আপনি এই বিপদ থেকে উদ্ধার হন। ট্রাক চলতে শুরু করলো, রাত্রেবেলা তখন ইসের মধ্যে ঢুকলাম। তো সকাল হওয়ার আগে আগে ওই মেয়েটা হচ্ছে কি আমি যেখানে ঘুমাই সেখানে শুয়ে পড়ছে আর কি, প্রথমে সিটেই শুয়ে পড়ছিল, আমি যখন বললাম কিছু পিছনে গিয়ে ঘুমান। তো ট্রাকের মধ্যে তাকে রেখে আমি হচ্ছে গিয়ে আড়তে যাই, ওইখানে যার পর আড়তের ওইখানে আমাদের ঘুমানোর জায়গা আছে, মেয়েটা যেহেতু ভিতরে ঘুমাচ্ছে সেহেতু আমি আড়তের ওইখানে ঘুমালাম, প্রায় সারাদিন ঘুমাইছি। ঘুমানোর পরে আমার আসলে খুবই ক্লান্ত লাগতেছিল, তারপরে কেন যেন প্যাকেটটা পৌঁছাইতে হবে, আমি তখন পর্যন্ত প্যাকেটটা পৌঁছাই নাই। তো এর মধ্যে আমার ট্রাকের মধ্যে আমার যে এখানে কিছু চেলাপেলা আছে ওরা হচ্ছে উঠছে, ওঠার পর ওরা সম্ভবত বৈশাখ গল্প টল্প করতেছে, আমি ঘুম থেকে ওইটা দেখে পুরো অবাক। তো ওরা ভিতরে বসে আছে, আমি লাফ দিয়ে উঠছি ট্রাকের উপর, আমি বলছি এই তোরা নাম নাম, ট্রাকের ভিতরে উঠছিস কিছুর জন্য, ট্রাকের ভিতরে যে একটা মেয়ে আছে ওরা সেটা জানে না। তো আমি পিছন দিকে আলতো করে তাকায় দেখি যে মেয়েটা সেখানে নাই। তো ওদেরকে আমি জোর করে নামাইছি, নামানোর পর বলছি যে যা সর সর, ট্রাক উঠছিস কিছু না, চাবি পেয়েছিস কই, চাবি আমার মাথার তুল থেকে আইনা ওরা উঠছে। তো আমি দৌড়ে আমি ট্রাকের মধ্যে গেছি, আশেপাশে খোঁজাখুঁজি করার চেষ্টা করছি, কোথাও নাই। কিন্তু যখন পর্দা সরাইছি যেখানে ও শুয়ে ছিল দেখলাম ঠিক সেখানে শুয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম, মানে এইখানে তো শুয়ে থাকার কোনো কথাই না, কিভাবে আসলো আর কি। তো আমার ততক্ষণে মালের একটা টিপ পেয়ে গেছি আমি, তো এটা লোড হচ্ছিল ট্রাকে, আমি সেটা হচ্ছে গিয়ে জায়গার মতো বসানোর পর আমি মেয়েটাকে অনেক ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে কোনোভাবে ঘুম থেকে উঠলো না। তো মাল লোড দিতে দিতে মোটামুটি সন্ধ্যা লেগে গেল এবং সন্ধ্যার পর ছাড়া ঢাকা থেকে বের হওয়ার সুযোগ নেই আর কি। তো এই অবস্থায় আমি ওয়েট করলাম অনেকক্ষণ পর্যন্ত, আমি 8টা সাড়ে 8টার দিকে খাবার খাইলাম, মেয়েটার জন্য আমি খাবারের জন্য করতেছিলাম, কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠতেছিল না। তো আমি যে এখানে আসছি এই মেয়েটা কীভাবে জানলাম আমি জানি না, আমাদের আড়ত থেকে প্রায় অনেকটা দূরে একটা হোটেল আছে, সেখানে বসে খাবার খাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম মেয়েটা সিঁড়িতে ইসের উঠতেছে আর কি, ওই হোটেলের ভিতরে উঠতেছে। ওঠার পর আমার পাশে বসার পর বললো যে আমার জন্য আস্তে 2টা মুরগি অর্ডার দেন, আমি 2টা মুরগি খাবো। তো এই কথা শোনার পর আমি বললাম কি যে আমার কাছে তো টাকা নেই। তো সে বললো টাকা বসা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি যে 2 লাখ টাকা পাবেন সেখান থেকে কেটে নিন, আমি আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিব। তো যাই আমি তাকে খাওয়ালাম, সে খুব ওয়াইল্ডলি খেলো আর কি, মানে যেভাবে স্বাভাবিকভাবে খায় এরকম না, একদম হাড়গোড় চাবিয়ে এক ফোঁটা হাড় যদি রাখে, এক ফোঁটা হাড়ও রাখলো না, সম্পূর্ণটা চাবায় খেয়ে ফেলছে। আমি এই রকমের খাওয়া সত্যি আমার জীবনে কাউকে দেখিনি। আমি ওদিকে হাঁ করে তাকিয়েছিলাম। মজার বিষয় হচ্ছে কেউ ওকে দেখতে পাচ্ছিল না, এটা আমি তখন পর্যন্ত বুঝতে পারিনি। ও আমার সঙ্গে সঙ্গে থাকতো কিন্তু কেউ ওকে দেখতে পারতো না। খাওয়া দাওয়া শেষ করে আমি জিনিসটা নিয়ে বাইরে বের হয়ে আসলাম, তারপর ট্রাক চালিয়ে সেই ঠিকানা পর্যন্ত পৌঁছে গেলাম যেখানে জিনিসটা দেওয়ার কথা ছিল। জিনিসটা পৌঁছে দিয়ে আমি ওকে সঙ্গে করে নিয়ে ট্রাকে রওনা করেছি। তখন 2য় দিন চলে। গতকাল রাত্রের এই টাইমেই ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, মানে আমার কাছে হেল্প চেয়েছিল। আমি তার কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আমার কাছে কি চাচ্ছেন, আর আপনি কোথায় যাবেন কিছু বলছেন না, আপনার ঠিকানা কোথায়, আপনাকে কি এভাবে ট্রাকে নিয়ে আমি ঘুরতে পারবো? অবশ্যই সেটা সম্ভব না, আপনি আমাকে জানান যে আপনি কোত্থেকে এসেছেন এবং কেন। মেয়েটি তখন আমাকে বলল, আপনার কাছে বেশ কিছু টাকা আছে এখন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আর আমি কে সেটা আপনার জানার প্রয়োজন নেই। আমি আমার সুবিধা মতো সুযোগ পেলে এখান থেকে চলে যাব, আমি আপনার কাছে নিরাপদে আছি, এতটুকুই শুধু বুঝতে পারবেন। আমি ওই অবস্থায় ট্রাক চালাতে শুরু করলাম। রাত তখন 2টা-2:30 বাজে। মেয়েটার সামনের সিটে বসে ঘুমিয়ে পড়েছে প্রায়। আমি হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম। যে অঞ্চলে যাওয়ার কথা ছিল সেই অঞ্চলটা একটু নীরব এবং নির্বিচ্ছিন্ন, ওখানে কোনো মানুষজন আশেপাশে বা ঘরবাড়ি কোনো কিছু নেই। সোজা ট্রাক চালিয়ে সামনের দিকে চলেছি। হঠাৎ করেই ট্রাকের সামনে 3জন লোক এসে দাঁড়ালো।
একদম ঠিক মাঝ বরাবর। 3জন লোকের মধ্যে একজন ছিল ঘোড়ার উপরে বসা, আর বাকি 2জন ঢাল সলকি তরোয়ার টাইপের কিছু একটা পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। লোক 3জনকে দেখতে বেশ অদ্ভুত, এরকম অদ্ভুত লোক এর আগে আমি কখনো দেখিনি। এক একজনের উচ্চতা প্রায় 6-7 ফুটের কাছাকাছি হবে। ঘোড়াটাও বেশ তাগড়া ঘোড়া। আমি বারবার হর্ন দিচ্ছিলাম এবং বলছিলাম, রাস্তা থেকে সরেন, রাস্তা থেকে সরছে না কিসের জন্য। ওই অবস্থায় অনেকবার বলার পরেও তারা সরছিল না। তাদের মুখটা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। মেয়েটা তখন ঘুমাচ্ছিল। আমি ভাবলাম আমাকে থামালো কিসের জন্য। আমি কয়েকবার হর্ন দিয়ে সামনের দিকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই সাইড দিচ্ছিল না। ওই অবস্থায় আমার খুব রাগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমি একটা লাঠি নিয়ে নিচে নেমে পড়লাম। নিচে নেমে পর আমি বললাম, আপনারা কারা এবং এই রাস্তার উপর কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আমি সর্বপ্রথম ভেবেছিলাম হয়তো ডাকাত দল বা ওই জাতীয় কিছু, তবে তাদের হাবভাব দেখে বোঝা যাচ্ছে না। 5 মিনিট হয়ে গিয়েছে, তারা সামনে আগাচ্ছে না। ডাকাত দলের কোনো কেউ হলে হয়তো সামনের দিকে আসতো বা আগাতো, কিন্তু তারা ওরকমভাবে সামনের দিকে আগায়নি। আমি যাই হোক, ওই অবস্থায় তাদেরকে যখন প্রোটেস্ট করার জন্য সামনে গেলাম, তারা আমাকে বললেন, তোর কাছে যে মেয়েটা আছে সেটাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে দে, তা না হলে তোর খবর আছে। আমি বললাম, না দিলে কি করবি তোরা? তোরা কে এবং ওই মেয়েটার পিছু কেন নিয়ে এসেছিস? লোকগুলো তখন বলল, আমরা স্বাভাবিক কেউ না, আমাদের শক্তির সঙ্গে তুই পেরে উঠবি না। আমি ভালো ভালোই বলছি, দিয়ে দে। আমি তখন বললাম, তোর শক্তির সঙ্গে যদি না পারি তাহলে তুই এতক্ষণ বসে আছিস কিসের জন্য? মেয়েটাকে নিয়ে যা। তো ওরা সামনে আগাচ্ছিল না। আমি বুঝতে পারলাম যে ওরা কোনোভাবে সামনে আগাচ্ছে না কিসের জন্য, কোনো সমস্যা আছে। আমি তখন পর্যন্ত বুঝতে পারিনি যে আমার সামনে যে 3জন লোক দাঁড়িয়ে আছে তারা আসলে জিন, আর আমার ট্রাকের ভিতরে যে মেয়েটা ঘুমন্ত অবস্থায় রয়েছে মেয়েটা একটা পরী। আমি পেছন দিকে হাঁটার পর বললাম, আয় সামনে আয়, এসে নিয়ে যা পারলে যদি এত হ্যাডাম থাকে। কিন্তু ওরা কাছে আসছিল না। লোকগুলো তখন আমাকে বলল, তোর কিন্তু ক্ষতি হবে, এমন ক্ষতি হবে যে সারা জিন্দেগি ভরেও সেই ক্ষতি পোষাতে পারবি না, আমাদের কাছে মেয়েটাকে দিয়ে দে। আমি বললাম যে তোদের যদি হ্যাডাম থাকে তাহলে নিয়ে যারা ভাই, তোরা 3জন আর আমি একা, আর তোরা এরকম দাঁড়াসের মতো লম্বা লম্বা 3জন ব্যক্তি, আমার সঙ্গে কি পারবি না? তোর অবশ্যই পারবি, নিয়ে যা। মেয়েটি ঠিক ওই মুহূর্তে জেগে উঠেছে। জেগে ওঠার পর বলল যে, তুমি চলে আসো, তুমি ওদের সঙ্গে কথা বলো না, তুমি তাড়াতাড়ি ট্রাকের ভিতরে আসো, এখানে আসো। আমি বললাম, কেন? তুমি এখানে বসো, আমি ওদের সঙ্গে ডিল করে আসছি। মেয়েটি তখন বলল, তোমাকে যা বলছি সেটা শোনো, তাড়াতাড়ি আসো, বিপদ, তোমার বিপদ। মেয়েটি এর আগে যা যা বলেছে তাই তাই হয়েছে, সেহেতু এবার তার কথা খণ্ডালাম না। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ট্রাকের উপরে উঠে বসলাম, স্টিয়ারিং ধরে তখন দাঁড়িয়ে আছি। মেয়েটি তখন বলল, গিয়ার জোরে দাও এবং ট্রাক চালাতে শুরু করো। আমি বললাম, আরে 3জন লোক, ওরা তো কুচলে যাবে সামনে, মারা গেলে তখন মার্ডারের দায় কে নেবে? মেয়েটি তখন বললো, কিচ্ছু হবে না। তাই বলে আমাকে ফোর্স করতে লাগলো, কিন্তু আমি তার 3জন লোককে মেরে ফেলতে পারি না। সামনে একটা ঘোড়াও আছে, তাগড়া ঘোড়া, যে ট্রাক ও যদি নিচে পড়ে তাহলে আমার ট্রাকই উল্টে যাবে। মেয়েটি তখন ঠাস করে আমার হাতটা ধরে ফেললো, স্টিয়ারিং এর উপর আমার হাত রাখা, ওইটা বললো, আমি তোমাকে বলেছি না তাড়াতাড়ি গাড়ি চালাও। মেয়েটির চোখ তখন কেমন যেন জলজল করতে শুরু করলো। আমি মেয়েটির দিকে তাকিয়ে হতভম্ব হয়ে কিছুটা ভয় পেলাম। তারপর মেয়েটি নিজে থেকেই আমার কোলের উপর প্রায় বসে পড়লো। বসে ওই যেখানে অ্যাক্সেলেট করতে হয় সেখানে অ্যাক্সেলেট করে গাড়িটা একদম খুব গতিসম্ভেত সামনের দিকে নিতে শুরু করলো। আমি হতভম্ব হয়ে গেলাম মেয়েটার কাণ্ড দেখে। তারপর ওই অবস্থায় যখন সামনের দিকে আগালাম, আমি দেখলাম যে ওই ঘোড়া এবং ব্যক্তি 3টা, ওদের ভেদ করে ট্রাক নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর যখন আমি পেছন দিকে তাকালাম, দেখলাম ওদের কিচ্ছু হয়নি, বরঞ্চ লুকিং গ্লাসে দেখা যাচ্ছে যে ওরা 3জন আমার পেছন পেছন আসছে। মেয়েটি তখন আমার কোলের উপর থেকে সরে তার সিটের উপর বসলো এবং আমি তখন লজ্জায় একদম মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। মেয়েটির শরীর প্রচণ্ড পরিমাণ নরম, আর সেই সঙ্গে সে দেখতে খুব সুন্দরী এবং খুব বড়লোক ঘরের মেয়ে। তার শরীর থেকে যে পারফিউম বের হচ্ছে সেটা শুকেই বোঝা যাচ্ছে আর কি। এই অবস্থায় ট্রাকটা চলতে শুরু করেছে। অনেকটা পথ ওরকম চললো, ফাঁকা যতদূর পর্যন্ত ছিল ঠিক ততদূর পর্যন্ত ওই 3টে লোক যারা কিনা ঘোড়ায় চড়ে আসছিল, 3জন লোকই আমাদেরকে ফলো করতে লাগলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, যে লোকটা ঘোড়ায় চড়েছিল সেই লোকটা ঘোড়ায় চড়ে আসছিল, কিন্তু তার পাশে যে 2টো লোক ছিল সেই 2টো লোক তখন উড়ন্ত অবস্থায় তার সঙ্গে সঙ্গে আসছিল। আমি তো মহা মুসিবতে ফেসে যাওয়ার মতো অবস্থা। ওই মুহূর্তে আমি তখন মেয়েটাকে বললাম, ওরা কারা? মেয়েটা তখন বলল, কোনো কথা না বলে গাড়ি চালাও, আমি তোমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত আছি ততক্ষণ পর্যন্ত আমার কোনো বিপদ নেই। আমি বললাম, কেন? মেয়েটি তখন আমার হাতে এবং আমার গলার তাবিজের দিকে ইঙ্গিত করলো, বলল, এই 2টো তাবিজ, এই 2টো তাবিজই ওই শয়তান লোকগুলোকে তোমার কাছে আসতে দিচ্ছে না। আমি তখন বললাম যে, আপনি কে এবং আপনি ওদেরকে কীভাবে চিনেন? ওদেরকে দেখে খাবার কেউ মনে হচ্ছে না। মেয়েটি তখন আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে, আমি কে সেটা পরবর্তীতে জানতে পারবে, এখন কোনো প্রশ্ন করো না, সামনের দিকে যাও, আর একটু সামনে গেলেই আমরা বিপদ থেকে মুক্ত হয়ে যাব।
তারপর আমি চাইলে এখান থেকে চলে যেতে পারবো। ওই অবস্থায় তখন গাড়িটা সজোরে চালাতে শুরু করলাম। খানিকটা সামনে যেতে একটা পেট্রোল পাম্প এবং তার পাশে একটা ধাবা টাইপের রেস্টুরেন্ট পড়লো। সেখানে গাড়িটা ব্রেক করলাম আমি। মেয়েটার চোখের এবং চেহারার দিকে তাকানো যাচ্ছে না, জলজল করছে আলোতে। আমি বুক ধরফর করে বললাম, এখানে থামালে কিসের জন্য? মেয়েটি তখন বলল, ওরা কোনো মানুষের লোকালয়ে আসে না, আর এখানেও আসবে না। হয়তো দূর থেকে আমাদেরকে লক্ষ্য করবে, তবে আর একটু পথ, আর একটু যেতে পারলে আমরা হয়তো ওর হাত থেকে বেঁচে যাব। আমরা বলতে আমি। তবে আমি তোমাকে কোনো বিপদে রাখতে চাই না। আমি জানি তোমার কিছু হবে না, ওরা তোমার আশেপাশেও ভিড়তে পারবে না। তবে হ্যাঁ, আমি চলে যাওয়ার পর তুমি সাবধানে থেকো। আমি চাই না আমার জন্য তোমার কোনো বিপদ হোক, এবং কখনোই এই দুটো তাবিজ তোমার গলা থেকে খুলবে না, ঠিক আছে? আমি মাথা নাড়ালাম। মেয়েটি যা বলতো সেটি যেন আমার শুনতে হতো বা শুনতে ইচ্ছে করতো, এরকম টাইপের। তো এই অবস্থায় আমি তখন মেয়েটিকে কোনো কথা বলছিলাম না। তাকে কফি এবং একটু কেক এনে দেওয়ার পরে সে সেটা খুব পছন্দ করলো এবং নাম জিজ্ঞেস করলো। তারপর খেলো। খাওয়ার পর বললো, এরকম জিনিস আমাদের ওইখানে নেই, খেয়ে থাকলে হয়তো প্রতিদিন খাতাম। তো এই কথা বলার পর কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিলাম। তারপর ট্রাকটা আবার আমি চালাতে শুরু করলাম। তারপরে আধা ঘন্টার উপরে আমি ট্রাক চালিয়েছি। আধা ঘন্টা পরে আমি দেখলাম যে ওই যে 3টি ঘোড়া এবং সেই 3টি লোক ওরা আমাদের পিছনে ছেড়ে দিয়েছে। এবং খানিকটা সামনে যেতেই আমি লুকিং গ্লাসের দিকে তখনও তাকিয়ে আছি। আমি বাদিকে তাকালাম। তাকানোর পর বললাম যে, ওরা চলে গিয়েছে, আপনার কোনো বিপদ নেই, ভয় নেই। আমি সত্যি কথা এতটা অবাক জীবনে কোনোদিন হই নাই। অবাক হওয়ারই কথা। আমি বাদিকে তাকিয়ে দেখলাম মেয়েটি আমার ট্রাকের মধ্যে নেই। পেছনে যেখানে ঘুমাতে হয় সেখানে আমি খুঁজলাম, পুরো ট্রাকে কোথাও নেই। আমি শুধুমাত্র 1 মিনিট বোধহয় লুকিং গ্লাসের দিকে তাকিয়েছিলাম ঘোড়াগুলো আসছে কিনা দেখার জন্য, আর লোকগুলো আসছে কিনা দেখার জন্য। কিন্তু মেয়েটি একদম আমার পাশ থেকে কিভাবে নেমে গেল? এরকম 70-80 গতিওয়ালা ট্রাকের থেকে কেউ নেমে যাবে, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। বা নেমে গেলেও আমি তন্তপক্ষে শব্দ পাবো, গেট খোলার শব্দ তন্তপক্ষে পাবো। আমি একটু টু শব্দও পেলাম না। আস্তে আস্তে ঘ্রাণটা মিলিয়ে যেতে লাগলো। বেশ খানিকক্ষণ ঘ্রাণটা ছিল। আমি আসলে কিছু বুঝতে পারছিলাম না আসল ব্যাপারটা কি, আর মেয়েটা গেল কোথায়, মেয়েটা কে, আর ওই 3টা লোকই বা কারা ছিল। আমার মাথায় কিছু ঢুকছিল না। আমার মাথা পুরো হ্যাং হয়েছিল। আমি আনলোড স্পটে মালটা নিলাম। নেওয়ার পর ওরা সারা দিন ভরে আনলোড করলো। আমার প্রচণ্ড পরিমাণ ঘুম পাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে ট্রাকের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। এবং পরবর্তী সময় যখন ঘুম থেকে উঠলাম, সত্যি কথা বলতে আমার নিজের কাছেই বেশ খারাপ লাগছিল মেয়েটার জন্য। বিগত 2 দিন সে আমার কাছে ছিল, কিন্তু তার রহস্য আমি বুঝতে পারছিলাম না। মেয়েটাও কি তাহলে ওই ভূতগুলোর মতো ভূত ছিল? আমি কি তাহলে কোনো ভূতের পাল্লায় পড়েছিলাম? তবে মেয়েটা আমার কোনো ক্ষতি করেনি, ওই লোকগুলো ক্ষতি করতে চেয়েছিল। ততক্ষণে আমি বুঝতে পারিনি যে ওই লোক 3টা জিন, আর আমার পাশে যে ছিল সে একটা পরী। আমি এই বিষয়টা বুঝতে পারি 2 দিন পরে গিয়ে। কিভাবে? আমি ট্রাক নিয়ে ওই দিন আমার শরীর খারাপ করেছিল। ওই অবস্থায় আমি ওই দিনকে যে অঞ্চলে নিয়ে গেছিলাম সেই অঞ্চল থেকে আমি সোজা বাড়িতে আসি। ট্রাকটা জমা দিই স্টেশনে, আমি সোজা বাড়িতে আসি আমি এবং বলি যে আমি 2-3 দিন আমি যাবো না, আমি সুস্থ না হওয়া পর্যন্ত। শরীর খারাপ ছিল, পাশাপাশি জ্বর ভাব ছিল শরীরে। তো অবস্থায় আমি বাসায় এসে ঘুমাই এবং রাত্রেবেলা, রাত তখন 3টা সাড়ে 3টা বাজে, আমি বারান্দার রুমে ঘুমাইতাম। আমার দরজা ছিল না রুমে, কিন্তু জানলা দিয়ে বাইরে দেখা যেত। তো 3টার দিকে আমার ঘুম ভেঙে যায় আচমকা, জ্বর হালকা ছাড়ছে। তো এই অবস্থায় আমি উঠানোর উপর তাকায় দেখি সেই 3টা লোক, একটা লোক ঘোড়ার উপর দাঁড়িয়ে আর 2টা লোক নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। লোকগুলোর চোখ জল করছে এবং তার পরনে কালো পোশাক। ওই বড় লোকটা তার মুখের ওপর থেকে নাকাবটা সরালো এবং তার মুখের ঘোমটাটা সরিয়ে ফেললো। সরানোর পর যখন আমি তার দিকে তাকালাম, একদম লাল বর্ণ চোখ, চেহারা বেশ বিচ্ছিরি এবং বিভৎস, মানে স্বাভাবিক কোনো মানুষের মতো না। কানগুলো বাইরের দিকে লম্বা এবং সেই লোকটা আমাকে ইশারা দিয়ে তার কাছে ডাকছে, কিন্তু আমি তো আর যাবো না। তারপর খানিকক্ষণ বাদে দেখলাম লোকটা একদম হাওয়ায় মিলিয়ে গেল ধোঁয়ার মতো হয়ে, এবং আমার বুঝতে একটু বাকি রইল না যে এরা জিন। তাহলে কি ওই মেয়েটা? আমি তখন বুঝতে পারছিলাম না। সত্যি কথা আমার ভীষণ ভয় লাগছিল। ওই ঘটনার পর ওই লোকগুলোকে আমি আর দেখিনি, আমার কাছেও আসতে কখনো আমি দেখিনি, কিন্তু আমার খুব ভয় লাগছিল এবং আমি প্রায় সপ্তাহ 2-এর মতো খুব অসুস্থ ছিলাম। এত পরিমাণ অসুস্থ, ওই জিনিসগুলো দেখে আমার মা আমাকে এক কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। বলল কি যে ওর উপর একটা জিনের আছর করেছে, জিনের আছরের কারণে মূলত ওর শরীর খারাপ করেছে। তবে আমার তাবিজ আছে বলে বেশি আছর করতে পারে নাই। ও দেখে ভয় পাইছে, ভয় পেয়ে ওর শরীর খারাপ করছে। তাছাড়া আছর যদি পুরোপুরিভাবে দিতে পারতো হয়তো বাঁচত না। ওর আশেপাশে এই তাবিজ যেন সবসময় থাকে, কখনো যেন খোলা না হয়। তো এই কথা বলার পর উনি তখন হচ্ছে গিয়ে খুব ইয়ে করে আমাকে ফুটু দিয়ে বাড়ি পাঠালো। বাড়ি পাঠানোর পর প্রায় মাসখানিক আমি মোটামুটি জ্বর কাটার পরে মাসখানিক আমি দুর্বল ছিল আমার শরীর। আমি মাসখানিক ট্রাক কিছু চালাইনি। আমার শরীর আসলে খারাপ করতো, খুব খারাপ লাগতো ওই সময়টাতে। তো যাই হোক, আমি ওই অবস্থায় হচ্ছে
1 মাস পরে ট্রাকে আবার জয়েন করি। জয়েন করার পর আমি রাত্রে টিপ দিতাম, আমার সঙ্গে হেল্পার সবসময় থাকতো। তো এরকম করে পরবর্তী 1 মাস আমি ট্রাক চালিয়েছি, আমার তেমন কোনো সমস্যা হয় নাই। আর ওই মেয়েটার কথা আমি ভুলে গেলাম বলতে খেয়ালে ছিল না বা স্মরণে ছিল না, স্মরণে থাকারও কথা না। তো কথা বলতে গেলে আমি ওই অবস্থায় মেয়েটার সঙ্গে আর তখন দেখা হয় না, আর কখনো দেখা হবে না, তাও আমি বুঝতে পারি। এবং আমি এটাও বুঝতে পারি যে মেয়েটা একটা জিন ছিল। জিন না হলে এরকমভাবে ট্রাকের মধ্যে থেকে কেউ গায়েব হয়ে যেতে পারে না। তো এই অবস্থায় তখন প্রায় 1 মাস অসুস্থ ছিলাম, আর 1 মাস হচ্ছে আমি ট্রাক চালাইছি। তো চালানোর পর ওই দিনকে লাস্ট ট্রিপ ছিল, আমি ওই দিনকে ট্রাক জমা দিয়ে বাড়িতে চলে আসবো। তো ওই অবস্থায় আমি ট্রাকটা জমা দিছি আমাদের স্টেশনে, যেখানে মূলত হচ্ছে আমাদের ওই হাটহাজারিতে এখানে স্টেশন আছে আমাদের মালিকের, ওনাদের অনেক অনেক ট্রাক আছে। তো ওই ট্রাকে আমি তখন দিয়ে আসি, ট্রাকটা দিয়ে তো খুব শরীর ক্লান্ত লাগতেছিল, ভাবলাম যে ট্রাকের মধ্যে একটু ঘুমাই, আমি বিকেলবেলা বাড়িতে যাব। বাড়িতে যেয়ে সপ্তাহখানি ছুটি কাটাবো। আবার আমার বাড়িতে খুব বেশি টাকা দেওয়া লাগতো না, তো টাকা ইনকামের মাথা প্যারা আমার ছিল না। তো অবস্থায় আমি তখন ওইখানে ঘুমায় পড়ি আর কি। এবং বিকালবেলা দুপুরবেলা ঘুমাইছি, বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণ গাঢ় ঘুম হয়েছে, আমি যখন ঘুম থেকে উঠছি আমি আর মোড়া ভেঙে সবেমাত্র শরীর ব্যথা করতেছিল, মনে হচ্ছিল অনেকক্ষণ ঘুমাইছি, মানে এত পরিমাণ ঘুমাইছি সত্যি শরীরের হাত পা ব্যথা পর্যন্ত হয়ে গেছিল। তো আমি তখন উঠে আশেপাশে তাকাইছি, তাকানোর পর সত্যি আশপাশটা সম্পূর্ণ অন্ধকার ছিল। আমার চোখ আস্তে আস্তে স্বচ্ছ হচ্ছিল, মানে হচ্ছে আমি কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম, আমার চোখের সামনে ভাসছিল। এবং আমার চোখ যখন পুরোপুরিভাবে ক্লিয়ার হয় তখন আমি দেখতে পাই যে আমি একটা পাথরের রুমের মধ্যে শুয়ে আছি, মানে পাথর দিয়ে বানানো ঘর আছে না, খণ্ড খণ্ড ব্লকের মতো করে পাথর, আগেরকার আমার রাজা বাচ্চারা যেরকম বানাতো ওরকম পাথরের ব্লক দিয়ে একটা ঘরের মধ্যে শুয়ে আছি। পাথরের দেয়াল কেটে সেখানে কুপি রাখা, কুপি যদি কোনো কিছু রাখা, সেখান থেকে আলো বের হচ্ছে। আমি উঠে বসে এদিক ওদিকে তাকাতেই সেখান থেকে আলোটা ধপ করে জ্বলে উঠলো। এবং আমি সেখানে আশেপাশে খোঁজাখুঁজি করতেছি, কাঠ দিয়ে সমস্ত জিনিসপাতি বানানো, এখানকার ফার্নিচার, বসার চেয়ার, কেদারা, এভরিথিং, খাটটার সমস্ত কিছু কাঠ দিয়ে বানানো, এবং খুব সুন্দর লাগছিল দেখতে। এবং এই ঘরের কোনো দরজা আমি খুঁজে পাচ্ছিলাম না, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। তো ওই মুহূর্তে হঠাৎ করেই আচমকা আমি উঠে বাইরের দিকে তাকালাম, মানে এখানে একটা জানলা ছিল, দেখে বোঝা যাচ্ছিল না যে ওইটা জানলা। তো আমি সরানোর সঙ্গে সঙ্গে বাইরের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেলাম। বাইরে সম্পূর্ণ জ্যোৎস্না রাত এবং আকাশে পাখি উড়াউড়ি করতেছে, অনেক বড় বড় পাখি, এত বড় বড় পাখি আমি দেখিনি আর কি। তো ঠিক ওই মুহূর্তে আমার কাজ ঘেঁষে একটা মানুষ পাখি উড়ে গেল, দেখতে মানুষের মতো কিন্তু পিঠে ডানা। ওইটা দেখে তখন আমার খানিকটা ভয় লাগলো, আমি কোথায় আছি? তার মানে কি ওই জিনগুলো আমাকে ধরে নিয়ে এসেছে, আমাকে আটকে রেখেছে? আমি ভয়ে তখন থতমত অবস্থা। ওই অবস্থায় হঠাৎ করে পেছনে দরজা খোলার শব্দ হলো, কিন্তু আমি তো তখন দরজা দেখতে পাই নাই, দরজাটা কোত্থেকে আসলো? সঙ্গে সঙ্গে আমি দেখলাম একজন কালো কাপড় পরিহিত মুরব্বী লোক ঘরের ভিতরে প্রবেশ করলেন, মুখে নুরানি দাড়ি, চেহারা খুব সুন্দর মাশাআল্লাহ। আমি তার দিকে তাকিয়ে প্রথমে ভয় পেয়ে বললাম, আপনি কে? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে ছেড়ে দিন, যদি ওই মেয়েটা জানতে পারে তাহলে আপনাদের খবর আছে। আমি তাকে এইভাবেই হুমকি দিয়ে বললাম আর কি। তো ওই মুহূর্তে তখন তিনি বললেন যে মালেকা আপনাকে দরবারে ডেকেছেন, আপনি চলুন, আপনাকে তিনি দরবারে ডেকেছেন। আমি বললাম, মালেকা মানে আপনি কে? লোকটি তখন বললেন, আমি কামেলি জিন, এখানকার সেবা যত্ন করি, আপনাকে ডাকার নির্দেশ আছে, আপনি দরবারে চলুন। আমি তখন বললাম, আপনি মালিকাকে আর আমাকে? লোকটি তখন বললেন, সব কিছু জানতে পারবেন, আপনি আসুন আমার সঙ্গে। লোকটি আমাকে সঙ্গে করে তার পেছন পেছন নিয়ে যেতে লাগলো। ঘর থেকে বের হলাম আমি। আমাকে তিনি একটা পোশাক দিয়েছিলেন, পোশাকটা পরিধান করার কথা বললেন, আমি পোশাকটা পরিধান করলাম। সত্যি কথা, এত দামি পোশাক এবং এত মোলায়েম এবং সুন্দর পোশাক এর আগে আমি কখনোই পরিনি, দেখতে বেশ সুন্দর ছিল। পোশাকটা নিয়ে আমি পরে বাইরে বের হলাম। লোকটি আমাকে তার পিছন পিছন যেতে বলছিলেন, আমি তার সঙ্গে সঙ্গে সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা সামনে যেতেই আমি খেয়াল করলাম যে রাস্তাটা আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে এবং অন্ধকার হয়ে যাচ্ছে, এবং অন্ধকার পার হওয়ার পরে এত রোশনিযুক্ত একটা ঘর, পুরো ঘর হল রুমের মতো গোল এরকম, এবং সেখানে প্রায় শত শত লোক বসে আছে, বসে কয়েকজন লোকের কথা শুনছেন। তার পাশে একটি মেয়ে বসে আছে, দূর থেকে বোঝা যাচ্ছে, মুখে নাকাব দেওয়া এবং দেখতে বেশ সুন্দরী মাশাআল্লাহ। আমি দেখেই বুঝতে পারতেছি, অনেক দূর থেকে দেখলে বোঝা যায়। তো ওই যে বড় মুরব্বী লোকটা, তিনি সেখানে বসে কথা বলতেছেন, এবং তার উচ্চতা, আমি আসলে কি বলবো, তার উচ্চতা একটা দানবের মতো, দানব হয় না, প্রায় 7 ফুট লম্বা, মোটা চওড়া, আর তার মাথায় মুকুট এবং পরনে রাজকীয় পোশাক আর কি। এবং এত বড় প্রাসাদ এর আগে আমি সত্যি কখনো দেখিনি। তিনি আমাকে ওইখান থেকে একটি লিফট জাতীয় পাথরের উপর দাঁড়া করিয়ে আমাকে উপর থেকে নিচে নামালেন। নামানোর পর আমাকে নিয়ে ওইখানে যাওয়ার পর তিনি আমাকে ওইখানে বসতে বললেন একটা আসনে। আমি দেখলাম দূর থেকে মেয়েটাকে দেখা যাচ্ছে, মেয়েটাকে দেখে আমার চেনা চেনা লাগছে। ওই মুহূর্তে
ওই মেয়েটার নজর আমার দিকে পড়লো এবং আমাকে ইশারা দিয়ে ওই লোকটাকে আমাকে উপরে নিয়ে যেতে বললো। এখানে যত লোক আছে প্রত্যেকটা লোকের খুব বড় বড় সুঠাম দেহ এবং খুব ভারী ভারী পোশাক পরা, বল্লম টাইপের ইয়ে পরা, কেউ তরবারি ধরে রেখেছে। সবকিছু দেখে আমার কেমন যেন অবাক লাগছিল। আমি কোথায় চলে এসেছি কিছু বুঝে উঠতে পারছিলাম না। ওই অবস্থায় আমাকে কয়েকটা সিঁড়ি বেয়ে উপরে দিকে নিয়ে যাওয়া হলো। তারপর মালেকা নামে যে মেয়েটির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিল, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বসো ইয়াকুব। আমি সেখানে বসলাম। সত্যি কথা আমি ভাবতে পারিনি যে এটা ওই মেয়েটা যাকে কিনা আমি ট্রাকে 2 দিন আমার সঙ্গে রেখেছি। মেয়েটা যখন তার মুখের নাকাবটা সরালো, বললো, ইয়াকুব তুমি কেমন আছো? আমি তখন বললাম, ভালো আছি। আপনি কে? আর আপনি সেদিনকে ট্রাক থেকে এরকমভাবে গায়েব হয়ে গেলেন কিভাবে? ওই মুহূর্তে তখন মেয়েটি বলল, আমি এখানকার মালেকা, উনি হচ্ছেন আমার বাবা, এই জিন সাম্রাজ্যের সম্রাট, মানে আমাদের এই কাবিলার সম্রাট। উনি এখন সকলের সঙ্গে কথা বলছেন। উনি সকলের সঙ্গে তোমাকে পুরস্কৃত করবেন, কারণ তুমি আমাকে আমাদের শত্রুপক্ষের জিনেদের হাত থেকে রক্ষা করেছ। এবং সত্যি কথা, তুমি যদি সেদিনকে না থাকতে আমার যে কী হতো আমি জানি না। এই কথা এসে আমি বাবাকে বলেছি। আমি এখানে আসার পর বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম এবং সত্যি কথা আমরা মানুষের জগতে কখনোই যাই না। তুমি তো বুঝতে পেরেছো আমি কোনো মানুষ নই, আমি একটা জিন পড়ি। এই কথা বলার পর আমি তখন বললাম, হ্যাঁ সেটা বুঝতে পেরেছিলাম, তবে ওই জিনগুলো আমার কাছে আবার এসেছিল, তারপর আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি জানতাম যে ওরা জিন। পরবর্তীতে আমি 1 মাসের মতো অসুস্থ ছিলাম। মালিকা তখন বললেন, আমি নিজেও খুব অসুস্থ ছিলাম, আমি বাবাকে কিছু বলতে পারিনি। তারপর আমি বাবাকে বলার পর তিনি বললেন, ঠিক আছে, তোমাকে সঙ্গে করে নিয়ে আসবে এবং বাবা তোমাকে পুরস্কৃত করতে চান, এই জন্য বাবা এখানে তোমাকে আসতে বলেছে এবং নিয়ে এসেছে। বুঝতে পেরেছ? আমি বললাম, জি আমি বুঝতে পেরেছি। মেয়েটি সত্যি অসাধারণ সুন্দর এবং দুর্দান্ত। তার দিকে তাকালে যেন যে কেউ পাগলের মতো হয়ে যাবে। আমার ট্রাকে যখন ছিল তাকে তখন এত সুন্দর লাগছিল না। এখানে চারিদিক দিয়ে আলো দিয়ে ভরা, সাদা শ্বেত এবং মনে হয় দিনের আলোর মতো। এরকম অদ্ভুত আলো এর আগে আমি কখনো দেখিনি। সবকিছু আমার ভালো লাগছিল। মালিকা তখন কথা বলছিলেন আমার সঙ্গে, তার মুখের নাকাবটা সরিয়ে। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম মালিকার রূপ দেখে। এত সুন্দর রূপ কারো হতে পারে, আমার যেন অন্যরকম লাগছিল। ওই অবস্থায় তখন আমি উঠে দাঁড়াই, আমাকে উঠে দাঁড়াতে বলা হয় এবং ওই যে বড় লোকটা, ওনার পায়ের সমান না আমি, এত পরিমাণ লম্বা উনি এবং এত পরিমাণ দানবের মতো। উনি আমার হাতটা তার হাতের ভিতরে রাখলেন। হাতটা বেশ খসখসে এবং লোমযুক্ত এবং ওনার হাতে 4টা নখ। এটা দেখে আমি অবাক হলাম। এখানে যারা আছে প্রত্যেকের হাতেই 4টা নখ। এবং আমি বললাম যে জিনদের কি 4টা নখ হয়? তখন সে বলল, কিছু কিছু জিনের হয়, সব গোত্রের না, আমাদের গোত্রের সব জিনের এরকম। এই যে দেখো আমার দিকে তাকাও। সত্যি সত্যি আমি ওই মেয়েটার 4টা নখ একদমই খেয়াল করিনি। আমার সঙ্গে 2 দিন থেকেছে, 2 দিন আমি খেয়ালই করিনি যে তার 4টা নখ, 4টা আঙুল। তো আমি অবাক হচ্ছিলাম আমি যে জিনেদের এখানে চলে এসেছি। আর শুরুতে ভয় পেয়েছিলাম যে আমাকে এখানে কোনো ঝামেলা করার জন্য নিয়ে আসেনি। তো আমি সত্যিই খুব ভয়ে ওইখানে ওনাদের সঙ্গে হাত মেলালাম এবং উনি আমাকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন, আপনাদের মালিকার প্রাণ বাঁচিয়েছেন উনি এবং উনি সমস্ত কিছু করেছে, ওনাকে পুরস্কৃত করার জন্য আমরা এখানে নিয়ে এসেছি। তাই কথা বলার পরে আমাকে সামনে রাখলো এবং আমার গলায় একটি মেডেল জাতীয় কিছু একটা পরিয়ে দিল। জিনিসটা জানি না কিসের ধাতু, তবে আমি আমার কাছে ওটা এখন পর্যন্ত রেখেছি, আমার কাছে আছে এখনো। এবং আমাকে প্রায় 3 থেকে 4 জন মনে হয় আসলো, 4টা থালা নিয়ে আসলো, বড় বড় দাসী আর কি, এবং বললেন যে মানে কিছু একটা ভাষায় ওদেরকে বললেন এবং সেই সরানোর পর সত্যি কথা আমি ওইগুলো দেখে সম্পূর্ণ অবাক। পুরো 4 থালা ভর্তি মণি, মুক্তা, স্বর্ণ, তারপরে হিরে জহরত ভরা আর কি, এত কিছু। এবং ওরা ওই জিনিসগুলো ব্যবহার করে নিয়মিত। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম আর কি। আমি বললাম যে এগুলো কি? তখন মালিক আমাকে বললো, এগুলো তোমার সততার পুরস্কার, আমাকে বাঁচানোর পুরস্কার, এগুলো তোমার জন্য আমার বাবার তরফ থেকে। তুমি এগুলোকে না করো না, ওনাকে অসম্মান করা হবে। এই কথার উপরে তো আমি কিছু বলতে পারি না। আমি তখন সেগুলো গ্রহণ করলাম এবং তেনারা ওইগুলো নিয়ে চলে গেলেন। তারপর আমাকে ওইখান থেকে নিয়ে নিচে নামা হলো এবং সকলে একে একে করে উঠে যেতে লাগলেন। তার মানে সবাই এখানে শেষ এবং বেশ কিছু কথাবার্তা হলো, ওরা আলোচনা করলো। আমি তো ওদের ভাষা বুঝি না, শুধুমাত্র মালিকার সঙ্গে আমি কথা বলতে পারি। আর কেউ আমাকে আমার মতো করে কথা বলে না বা ইশারায় কথা বলে। কিছু জিন এসে আমার সঙ্গে হাত মিলালেন এবং আমাকে সেই সর্দার মানে মালিকার বাবা আমাকে বললেন যে এখানে মেহমানদারিতে তুমি কিছুদিন থাকবে এবং সেটা অবশ্যই আমার মেহমানদারিতে এবং আমার মেয়ের মেহমানদারিতে। তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ, এটা তো অবশ্যই তোমার প্রাপ্য। তারপর আমি 2 দিন সেখানে ছিলাম এবং 2 দিন যা যা ঘটেছে তা সত্যি অকল্পনীয়। আমার সঙ্গে এরকম কখনোই হয়নি যে আমি এরকম রাজকীয় কায়দায় কোথাও থেকেছি। পুরো বিশাল প্রাসাদের মতো জায়গা। ওইখানে সভা শেষ হওয়ার পরে মালিকা আমাকে সঙ্গে করে নিচে নামলেন
এবং আমাকে সাথে করে ওই বড় হলরুম পার হয়ে, বড় গলি পার হয়ে বিল্ডিংয়ের পেছন সাইডে একটি বিশাল বড় বাগানে নিয়ে গেলেন এবং ওটা ওদের হাঁটার স্থান। চারিদিকে নানান বেরঙের ফুল ফুটে আছে। দূরে মনে হচ্ছে যেন ক্যানভাসের ছবি আঁকা, কিন্তু না, এটা বাস্তব। আকাশে লাল মেঘ ভেসে বেড়াচ্ছে আর রক্তিম সূর্য তখন ওইখান দিয়ে উঠছে আর কি। এবং সকাল সকাল যে অবস্থা হয় আর কি, মানে ওখানে ভোর হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর সকাল। মেয়েটি তখন বলল, হ্যাঁ, এখন আমাদের ঘুমানোর সময় হয়েছে। যদিও তোমরা দিনের বেলাতে ঘুমাও না, রাতে ঘুমাও, কিন্তু আমরা দিনের বেলাতে ঘুমাই আর রাতে আমরা জেগে উঠি এবং রাতেই মূলত আমাদের বিচরণ। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন। সত্যি কথা ইয়াকুব, তুমি না থাকলে আমি সত্যি কবে যে শেষ হয়ে যেতাম। ওদিনকে আমাকে ওরা মেরে ফেলতো এবং আমাকে পেলে আমার বাবা অনেক সম্পত্তি, ভূমি এবং অনেক সম্পদ হারাতো। এগুলো তোমার জন্য সম্ভব হয়েছে। তার কাছে এই সামান্য মণিমুক্ত জহরত এগুলো কিছুই না। আমি তখন ওকে বললাম, এগুলো নিয়ে আমি কী করবো? আমি তো চাইলে এগুলো বিক্রিও করতে পারবো না। আমার ভাগ্য পরিবর্তন হবে না। আমার যদি নিজের একটা ট্রাক থাকতো তাহলে হয়তো ভালো হতো। তখন সেই মুহূর্তে মালিকা আমাকে বলল, শোনো, এগুলো বিক্রি করার জন্য তোমাকে খুব বেশি পাওয়াতে হবে না। আমি তোমাকে একজনের ঠিকানা দিব তোমাদের এখানেই। এগুলো ও কিনবে এবং এরা এগুলো কিনে থাকেন এবং ওইগুলো হয়তো ওরা আবার জিনেদের কাছে বিক্রি করে দিবে। ওদের সঙ্গে জিনেদের লিঙ্ক আছে, সেহেতু তুমি ওগুলো ওদের কাছে নিয়ে যাও, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা মালিকা বেগম। তো আমাকে তখন বললো যে, ইয়াকুব, আমাকে আপনি করে নয়, তুমি করে বলো, বরঞ্চ সেটাই তোমার মুখ থেকে ভালো শোনাবে। মাঝখানে যখন তুমি করে বলতে তখন খুব ভালো লাগতো। তোমার সঙ্গে তোমার খুব সাক্ষাৎ হয়নি, গল্প হয়নি, তবে সত্যি কথা বলতে যে 2 দিন তোমার সঙ্গে আমি ছিলাম, ওই 2 দিন আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ এবং অ্যাডভেঞ্চার সময় ছিল। আমি এই প্রাসাদ থেকে বের হতে পারি না, আমার বাবা আমাকে বের হতে দেয় না। সেদিন বের হয়েছিলাম কি মনে করে, তারপর হারিয়ে তোমাদের জগতে চলে যায় এবং সেখান থেকে ফিরে আসাটা আমার জন্য কষ্টকর ছিল। শত্রুপক্ষের নজরে পড়ে যায়, কিন্তু আল্লাহ মালুম এবং আল্লাহ সহায়, তুমি ওইখানে ওই মুহূর্তে এসেছিলে। এবং সত্যি কথা, তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা 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 তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা
তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস, ওরা তোমাকে